This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ভারত এমন কিছু করবে এ কথা কেউ কল্পনাও করেনি। আরও অবাক করা ব্যাপার হলো, যে দেশ এতদিন সব বিষয়ে ভারতের প্রতিপক্ষ ছিল, সেই চীন এবার ভারতের পাশে এসে দাঁড়ালো। ট্রাম্পের ট্যারিফ নিয়ে যখন ভারত মুখ খোলার সাহস দেখালো, তখন চীনও ভারতের এই অবস্থানকে সমর্থন করলো। চীন এমন কথা বলল, যেটা শুনে ওয়াশিংটনের পলিসি মেকাররাও স্তব্ধ হয়ে গেল। এই তো সেই ভারত যে এতদিন শুধু নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিল, আর সে গ্লোবাল ট্রেড পলিটিক্সে এমন একটি চাল দিল, যেটা এখনও পর্যন্ত চীনও দিতে পারেনি। চীনের মিডিয়াতেও ভারতের নতুন নীতির প্রশংসা শুরু হয়ে গেল। ভারতের এই নো প্রেশার নো স্যারেন্ডার পলিসি এখন শুধু আমেরিকায় নয়, ইউরোপ থেকে শুরু করে গালফ দেশগুলিকেও চিন্তায় ফেলেছে। 2025 সাল বিশ্ব রাজনীতির এমন একটি সন্ধিক্ষণ, যেখানে পুরনো শত্রুরা বন্ধুতে পরিণত হচ্ছে, আর বন্ধুরা নতুন প্রতিদ্বন্দ্বিতে বা শত্রুর রূপ নিচ্ছে। আর এই পরিবর্তনের মাঝখানে ভারত এমন একটি পদক্ষেপ নিয়েছে, যার প্রতিধ্বনি শুধু দিল্লিতেই নয়, ওয়াশিংটনের করিডোর আর বেইজিংয়ের কনফারেন্স রুমেও শোনা যাচ্ছে। তো এবার আসা যাক সেই ঘটনার মূল কাহিনীতে। একটা ঘটনা যা বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ আমেরিকাকেও নতুন করে ভাবাতে বাধ্য করলো। ঘটনাটা এমন ছিল, ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভারতের উদ্দেশ্যে হুমকি দেন। তিনি বলেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে আমেরিকা ভারতের ওপর কঠোর ইকোনমিক স্যাংশন আরোপ করবে। ট্রাম্প শুধু হুমকিতেই থেমে থাকেননি, তিনি সরাসরি ঘোষণা করে দেন যে ভারতের ওপর 25% আমদানি শুল্ক অর্থাৎ ট্যারিফ বসানো হবে। এক কথায় এটা ছিল একটি ক্লাসিক জিও ইকোনমিক ব্ল্যাকমেইলিং, যেটা এই অগাস্ট মাসের 1 তারিখ থেকে ভারতের ওপর চাপানো হয়েছে। লক্ষ্য ছিল ভারতকে ভয় দেখিয়ে রাশিয়া থেকে দূরে সরিয়ে আনা আর আমেরিকার খুঁটির তলায় দাঁড় করানো। তিনি এমনও বলেন যে আমার জানা আছে ভারত আর রাশিয়া থেকে তেল কিনছে না, আর এটা খুব ভালো সিদ্ধান্ত। মানে গোটা দুনিয়াকেই তিনি এই বার্তা দিতে চেয়েছিলেন যে ভারত তার হুমকিতে ভয় পেয়ে মাথা নুইয়ে দিয়েছে। কিন্তু বাস্তবটা একেবারে অন্যরকম। পর্দার আড়ালে যা ঘটছিল তার কোনো গন্ধ পায়নি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো। ভারতের তরফে মোদী সরকার পুরো ব্যাপারটা নিয়ে চুপচাপ ছিল, কিন্তু সে নীরবতার আড়ালেই চলছিল এক বিশাল কৌশলগত প্রস্তুতি। রিউটার্সের রিপোর্টাররা যখন এই বিষয়ে ভারতীয় সরকারি কর্তাদের সঙ্গে কথা বলেন, উত্তর শুনে শুধু আমেরিকা নয়, গোটা দুনিয়াই থমকে যায়। এই তেল চুক্তিগুলি অনেক দিনের, রাতারাতি থামানো সম্ভব নয়, স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ভারতীয় কর্মকর্তারা। এটা ছিল আমেরিকার মুখে একটা শক্ত থাপ্পড়ের মতো বার্তা। সোজা কথায় যে তোমাদের হুমকি আমাদের কাছে মূল্যহীন, আমরা রাশিয়া থেকে তেল কিনতেই থাকবো। নিউ ইয়র্ক টাইমসও যখন এই বিষয়ে ইনভেস্টিগেশন চালায়, তখন 2 সিনিয়র ভারতীয় অফিসার নাম না প্রকাশের শর্তে জানিয়ে দেন যে ভারতের তেল নীতিতে কোনো পরিবর্তন হয়নি। সরকার রাশিয়া থেকে আমদানি কমানোর কোনো নির্দেশ দেয়নি। আর এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবার ভারতের পক্ষ থেকে স্পষ্ট উগ্র ভাষায় আমেরিকান চাপকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তেল কেনা বা না কেনা এই গল্পের মূল কেন্দ্রবিন্দু নয়, এটা ছিল ভারতের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্র নীতির একটি বিরাট গর্জন। তো ভারত এবার গোটা দুনিয়াকে বুঝিয়ে দিল যে আমরা আর সেই 1990-এর ভারত নই, যাকে চাপ দিলেই মাথা নিচু করে ফেলতো। এটা 2025 এবং এটা নিউ ইন্ডিয়া, যে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, সামনে কেউ থাকুক বা না থাকুক। কিন্তু একটা প্রশ্ন উঠছেই যে ভারত কেন এত বড় একটা ঝুঁকি নিচ্ছে? কেন সে সরাসরি সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে মুখোমুখি হচ্ছে? শুধু কি রাশিয়ার সঙ্গে পুরনো বন্ধুত্বকে রক্ষা করার জন্য, নাকি এর পেছনে কোনো স্ট্র্যাটেজিক চাল রয়েছে? আর এই প্রশ্নগুলির উত্তর লুকিয়ে আছে 3টি খুব গভীর কারণের মধ্যে। প্রথম হচ্ছে ভারতের অর্থনৈতিক স্বার্থ। রাশিয়া থেকে যে অপরিশোধিত তেল ভারত পাচ্ছে, সেটা কেবল ভালো মানের নয়, সেই সঙ্গে বাজার দামের তুলনায় অনেক সস্তাও। ভারত যে নিজের মোট তেলের চাহিদার 85%-এর বেশি আমদানি করে, তার জন্য একটা বিশাল রিলিফ। সস্তা তেল মানেই হাজার হাজার কোটি টাকার সাশ্রয়, পেট্রোল বা ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং মুদ্রাস্ফীতির দাপট ঠেকানো। এছাড়া এর ফলে ভারত তার ফরেন কারেন্সি রিজার্ভ সুরক্ষিত রাখতে পারছে। দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। প্রত্যেক দেশ যুদ্ধ বা যে কোনো সংকটের সময় স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভ গড়ে তোলে, আর রাশিয়ার এই সস্তা তেল ভারতের কাছে একেবারে গোল্ডেন অপরচুনিটি এনে দিয়েছে। এই মজুদ তেল এক প্রকার গোপন অস্ত্র, যা যে কোনো ইমার্জেন্সিতে ভারতের জন্য জীবনদায়ী বুস্টার হয়ে উঠতে পারে। এতে করে ভারত মাসের পর মাস শক্তি সংকট মোকাবেলা করতে পারবে, কোনো বিদেশি নির্ভরতা ছাড়াই। আর 3 নম্বর হচ্ছে স্বাধীন পররাষ্ট্র নীতির বার্তা। ভারত স্পষ্ট করে দিতে চেয়েছে যে আমরা কারোর গায়ে ঝুলে থাকা দেশ নই। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব থাকবে, ঠিক যেমনটা রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় থাকবে। আর এই কৌশলকে কূটনৈতিক ভাষায় বলে মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি। মানে সবার সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু নিজের স্বার্থটা কিন্তু সবার আগে। এবং এখানে ভারতের কৌশল এতটাই সূক্ষ্ম ছিল যে G7 জোট যেখানে প্রতি ব্যারেল $60 দামের প্রাইস ক্যাপ
বেঁধে দিয়েছিল, ভারত তা লঙ্ঘন না করেও রাশিয়ার কাছ থেকে এই দামের থেকেও কমে তেল কিনে নেয়। ভারত আন্তর্জাতিক আইনও মানল, আবার নিজের জাতীয় স্বার্থও পুরোপুরিভাবে রক্ষা করলো। কিন্তু এই গল্পের আসল টুইস্টটা তখনও বাকি ছিল, কারণ যখন ভারত আর আমেরিকার মধ্যে এই কূটনৈতিক ঠান্ডা লড়াই চলছিল, তখন হঠাৎ করে এক অপ্রত্যাশিত চরিত্র মঞ্চে প্রবেশ করলো। বলতে পারেন যে একটি দেশ প্রবেশ করলো তার মাঝে, আর সেই নামটা শুনলে আপনি চমকে যাবেন। সেটি হলো চীন। হ্যাঁ, যেই চীনের সঙ্গে ভারতের সীমান্তে সর্বদা টানাপোড়েন চলে, সেই চীন এবার এই ইস্যুতে ভারতের পাশে এসে দাঁড়ালো। যেখানে সবাই চুপ, সেখানেই হঠাৎ করে মুখ খুলে ফেলল চীন। চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস, যেটা সাধারণত ভারতের সমালোচনায় ভরা থাকে, সেই সংবাদপত্রই এবার ভারতের প্রশংসায় আওয়াজ তুলল। তারা সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত জিওপলিটিক্যাল এক্সপার্ট আন ফেংকোর মত তুলে ধরে লিখল যে ভারতের পদক্ষেপ তার ইকোনমিক ইন্টারেস্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির প্রতিচ্ছবি। তার আরও যুক্তি ছিল যে এই সিদ্ধান্ত দেখায় যে ভারত ডাইনামিক ব্যালেন্সিংয়ের পথে হাঁটছে, আর তার সমস্ত সিদ্ধান্ত জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে। শত্রুদেশ চীন যখন ভারতের বিদেশনীতি নিয়ে প্রশংসা করছে, তখন এটা শুধু একটা খবর নয়, এটা একটা কূটনৈতিক বিস্ফোরণ। এটাই ভারতের কূটনীতির আসল চাবিকাঠি, এটা একটা ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক। ভারত এই একটিমাত্র পদক্ষেপে একাধিক কৌশলগত বার্তা ছুড়ে দিয়েছে। প্রথমত, সে আমেরিকাকে বুঝিয়ে দিল যে তুমি চাইলেই আমাদেরকে ঘিরে ফেলতে পারবে না, কারণ দুনিয়ায় এখন অনেক শক্তি আছে যারা তোমার প্রতিপক্ষ, আর তাদের চোখ এখন ভারতের দিকে। দ্বিতীয়ত, ভারতের বার্তা চীনেও স্পষ্ট করে পৌঁছালো যে ভারত এখন এতটাই স্ট্রং যে ইউএস আর চায়নার মাঝেও ব্যালেন্স রক্ষা করতে পারে। আমাদের কারোর ভরসায় দাঁড়াতে হয় না। তবে চীনের এই প্রশংসা যেন কাউকে বিভ্রান্ত না করে। এটা ছিল না কোনো বন্ধুত্বের প্রস্তাব, বরং একটা কূটনৈতিক বাধ্যবাধকতা। চীন নিজেও আমেরিকার অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তারা চায় না যে ভারত পুরোপুরি ইউএস ক্যাম্পে চলে যাক। ভারত বুঝেছিল যে এই মুহূর্তটা ব্যবহার করতে পারলেই সবথেকে বড় গেমটা জেতা যাবে। তাই ভারত নিজেকে এক নতুন ভূমিকায় প্রতিষ্ঠিত করলো, দ্য ব্যালেন্সার অফ ব্লকস। এমন এক শক্তি যে কোনো গোষ্ঠীতে নিজেকে বাঁধে না, বরং গোষ্ঠীগুলির মধ্যেই ব্যালেন্স রক্ষা করে। আর সেই কারণেই ইউএস হোক বা চায়না, উভয়ই চায় ভারতের সমর্থন। আর এই পুরো কাহিনী যেন গ্লোবাল পলিটিক্সের পুরো প্লেবুকটাই পাল্টে দিল। আর সব মিলিয়ে ভারত এটা বুঝিয়ে দিল যে আজ ভারত শুধু একটা বিশাল বাজার নয়, বরং একটা গ্লোবাল পাওয়ার। সে নিজের ভাগ্য নিজে লিখছে। তবে দেখুন, এখানে কিছু প্র্যাকটিক্যাল কথা আপনাদেরকে বলা দরকার, যে এই স্ট্র্যাটেজি যতটা শক্তিশালী ততটাই কিন্তু ঝুঁকিপূর্ণ। কারণ মাল্টি অ্যালাইনমেন্টের নীতি যতদিন ভারসাম্যে থাকে ততদিন পর্যন্ত কিন্তু লাভ দেয়, কিন্তু একবার যদি এক পক্ষের ভরসা নষ্ট হয়, তাহলে অন্য পক্ষও কিন্তু দ্বিধায় পড়ে যায়। এটাই সেই সূক্ষ্ম সুতোর খেলা, যেখানে একটা ভুল পদক্ষেপ গোটা ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। আর এই মুহূর্তে ভারত যেভাবে নিজের নো প্রেশার নো স্যারেন্ডার পলিসি সামনে আনছে, তা একদিকে অর্থনৈতিক ব্ল্যাকমেলিংয়ের বিরুদ্ধে উদাহরণ, কিন্তু অন্যদিকে একটা দীর্ঘমেয়াদী সব পক্ষের সঙ্গে বিশ্বাস বজায় রাখারও পরীক্ষা। তাই হয়তো আসল প্রশ্ন এখন এটা নয় যে ভারত সঠিক করছে না ভুল করছে, বরং এটা যে ভারতকে এই জটিল ভারসাম্য ভবিষ্যতেও ধরে রাখতে পারবে। কারণ ইতিহাস বলে গ্লোবাল পলিটিক্সে বন্ধু আর শত্রু বলে কখনো কিছু স্থায়ী হয় না, স্থায়ী হয় কেবলমাত্র জাতীয় স্বার্থ। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু গোটা বিষয়টা। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটাকে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।